আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো আপনার চিন্তা করছে হঠাৎ করে আমি এটা কি বললাম, যে সেফ এক্সিট ডিল, জামাত ক্ষমতার পথে। জি, এটাই আসলে সত্য। যদি আপনারা একটু ভালো করে খেয়াল করেন, 2024-এর 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা যা ঘটছে তা যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা ঘটনাটা বুঝে যাবেন। যুদ্ধাপরাধী জামাতে ইসলাম তারা নিষিদ্ধ ছিল, তাদের প্রতীকও ছিল না, এটা হাইকোর্টের রায়, কোনো অর্ডিন্যান্সে না। এরপরও 5ই আগস্টের পরে আমাদের মহামান্য সেনা প্রধান তাদেরকে সর্বপ্রথম ডেকেছিল, তাদের আমিরের সাথে 3 তারিখ রাতে কথা বলেছিল। 4 তারিখ যদিও বিএনপির অন্যদের সাথে কথা বলে, কিন্তু 3 তারিখ রাতে বৈঠক করেছিল প্রথমে জামাতের আমিরের সাথে। এবং উনি প্রথম বক্তৃতায় উনি 2 বার আমিরে জামাতের কথা বলেছিল, মনে আছে নিশ্চয় আপনাদের। এখন তাদেরকে এনেছে মূলধারা রাজনীতিতে। এবং একটা জিনিস যদি খেয়াল করেন, যে 5ই আগস্টের পরে খালেদা জিয়া কিন্তু জামিন পেয়ে গিয়েছিল। উনি তো হসপিটালেই ছিলেন আগে থেকেও, জামিনও ছিলেন, কিন্তু ওনাকে সরাসরি হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়, বাসায় ছিলেন। এরপরে জানুয়ারি মাসে ওনার বাসা থেকে লন্ডনে এসেছেন, লন্ডনে ট্রিটমেন্ট নিয়েছেন, লন্ডনে ট্রিটমেন্ট নেওয়ার পরে উনি বাংলাদেশে ফেরত গিয়েছেন সুস্থ স্বাভাবিকভাবে। কিন্তু ওনার কোনো বক্তৃতা বিবৃতি বা কিচ্ছু ছিল না, না কোনো জনসমাবেশে এসেছেন, না কোনো ভার্চুয়ালি কোনো মিটিংয়ে যোগ দিয়েছেন, কোনো কিছুই ওনাকে আসলে করতে দেওয়া হয়নি। ওনাকে ওভাবেই রেখে দেওয়া হয়েছিল, মানে আপনি ম্যাডাম চুপ থাকবেন, কোনো কথা বললেন না, আমরা করতেছি। আর বিএনপির তারেকের সাথে এখানে বাকিরা দেখা করে, ইউনূস সরকার দেখা করে তারা একটা মূলা ঝুলাই দিয়ে গেছেন। এরপরে ওনারা চেষ্টা করেছিলেন যে জামাত, এনসিপি এবং বিএনপি কিন্তু কোনো মতে একটা ইলেকশন করাই ফেলবে। এর মধ্যে আন্তর্জাতিক চাপ টাপ যা ছিল তাতেও ওনাদেরকে কাবু করা যায় না। ওনারা মানে কোনো মতে একটা নির্বাচন করবেন, নির্বাচন করে আসলে ওনাদের ইচ্ছা যেটা ছিল সেটা হচ্ছে জামাত ইসলামকে ক্ষমতা দিয়ে যাওয়া, এনসিপি জামাতকে। এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে কেন আমি হঠাৎ বলছি জামাত ইসলামের ক্ষমতা দিয়ে যাওয়া, এটা আবার কি? এটা হচ্ছে দেখেন, ওনাদের এই জিনিসটা, এই থিমটা ওনারা তৈরি করেছে আসলে পাকিস্তান থেকে। পাকিস্তানি সেনাবাহিনী যেমন কোনো কিছুতে নেই, ওরা পেছনে আছে, কিন্তু চাইলেই কালকে সকালে রাষ্ট্রপতি গেছে গা, অন্য দল আসছে, এই দল গেছে গা, তো ওই দল আসছে, কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু কিন্তু সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনী কোথাও নেই, মানে এটা হচ্ছে যে ঘটনা সত্য কিন্তু প্রমাণ করতে পারবেন না আপনি। সেনাবাহিনী সব নাড়াচাড়া করছে, যত পয়সা যত যাই কিছু বাজেটের 70% পাকিস্তান সেনাবাহিনী খায়। তেমনই একটা সিস্টেম ওনারা এখন বাংলাদেশে চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং চলছে, সেটা 5ই আগস্টের পর থেকে। তা নাহলে আপনি একটা জিনিস দেখেন, আমাদের বিমান বাহিনী প্রধান পাকিস্তান গিয়ে যুদ্ধ বিমান কেনার চুক্তি করে, আমাদের সেনা প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান এক হয়ে পাকিস্তানের সাথে নিরাপত্তা চুক্তি করার জন্য উৎসাহিত। পাকিস্তান আসছে যাচ্ছে, ওনারা আসছে যাচ্ছে, সবকিছু ভাবটা এমন যে পুরোপুরি ওনারা যে পাকিস্তান মাইন্ডেড হচ্ছে, সেটা হচ্ছে মূল কথা। এবং এই মুহূর্তে যেটা চলছে আবার, সেটা হচ্ছে যে এখন একই কারেন্সি করার চেষ্টা করছে, পাকিস্তান এবং বাংলাদেশের কারেন্সি একটাই হবে, এইটারও নাকি চেষ্টা চলছে। যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থাকে এই দৈন্য দশায় নেওয়া হচ্ছে, যাতে পাবলিক না বলে যে এইটা কি হলো। তা এই যখন সব অবস্থা, এরই মধ্যে বিএনপি কিন্তু এখনো বুঝতে পারতেছে না। বিএনপি যদি বুঝতে পারতো, আপনি দেখেন গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনার সেনাবাহিনীর হাতে নিহতের সংখ্যা 40 জন, তার মধ্যে 30 থেকে 32 জনই আছে বিএনপির। গত 2 সপ্তাহে বা গতকালকেও যদি চিন্তা করেন, এই 2-3 সপ্তাহে আপনার 4 জন মারা গেছে বিএনপির। এক ছেলে তো চিটংয়ে বাবার জিয়াফত খেতে গিয়ে ওখান থেকে সেনাবাহিনী তুলে নিয়ে যায়, পরে মৃত অবস্থায় ফেরত দেয়। এরপর চুয়াডাঙ্গে আরেকটা ছেলে, গতকাল রাতের আরেকটা ছেলে, সবই সেনাবাহিনীর হাতে অবৈধভাবে তুলে নিয়ে হত্যা। এইটার জন্য কিন্তু বিএনপি এত শক্তিশালী, বাংলাদেশের সমস্তময় ক্ষমতার অধিকারী, এই মুহূর্তে কিছুই বলতে পারছে না, কারণ ভয়ে আছে বিএনপি। আওয়ামী লীগের তো এই পর্যন্ত জেলখানায় মারা গেছে 100 কতজন, এবং ইন টোটাল সারা বাংলাদেশে মারা গেছে 3000 আওয়ামী লীগ নেতাকর্মী। তা আওয়ামী লীগ তো ক্ষমতায় নেয়, আওয়ামী লীগের রাখেই নেয়, আওয়ামী লীগের ফুল কোণঠাসা করে দিছে।
কিন্তু বিএনপি এত ক্ষমতাধর হওয়ার পরও বিএনপির এই যে বললাম আপনার 32 জন এবং গত 2 সপ্তাহে 3 জন, এদের ব্যাপারে বিএনপি একটা টু শব্দ করেনি। তা হচ্ছে আসলে মূলত তারেকের সমস্যা ছিল যে সেনাপ্রধানই তাকে আসতে দিতে চাইতেছিল না। ওই যে সবাই বলতেছি যারা ওই সময় তারেককে মেরেছিল তারা হয়তো এখন কেউ কেউ মেজর, কেউ কেউ লেফটেন্যান্ট কর্নেল এরকম পদে আছে, তাদের একটা বিচার হয়ে যেতে পারে এইসব। এবং এখন সেনাবাহিনী জানে যে এই যে 30, 40, 50 জন যা মারা গেল বিএনপির, এইটা নিয়ে কিন্তু বিএনপি আগামীতে সরকারে আসলেই একটা ভেজাল হবে। এবং সেনাপ্রধান এই পর্যন্ত ওনার হয়ে কাজ করা যাদেরকে উনি ছেড়ে দিয়েছেন, বিভিন্নভাবে উনি দেশ ত্যাগে উৎসাহিত করেছেন, দেশ ত্যাগ করতে পেরেছেন এবং অন্যান্য দেশে চলে গেছেন, এগুলো উনি সুবিধা আদায় করেছিলেন একমাত্র জামাতের সাথে। কারণ যারা চলে যেতে পেরেছেন বা চলে গেছেন ওরা শেষ মুহূর্তে সেনাপ্রধানের কথা মানতে বাধ্য হয়েছিলেন 3, 4, 5 তারিখে। সেনাপ্রধান এত কিছু, এবং সেনাপ্রধানও যদি আগামী মাসে যদি ওনার যদি শেষ হয়ে যায় ওনার চাকরি জীবন, তাহলে ওনাকেও সেফ এক্সিট নিতে হবে। আর জামাত যদি ক্ষমতায় আসে তাহলে এটা ডিল যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউনুসও 30 জন, ইউনিসের এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে তারা এবং কিছু সচিব, কিছু পুলিশের বড় বড় কর্মকর্তা, আইজিপি, ডিআইজি এগুলো ছাড়াও আরও কিছু লোকসহ মানে ইউনুসীয় গংয়ের 30 জন সরাসরি সেফ এক্সিট নিয়ে চলে যাবে। এবং সেনাবাহিনীও যে চাচ্ছে জামাতকে দিতে, তার কিছু নজির আপনারা হয়তো ছোটোখাটো করে দেখছেন। আমি এই মুহূর্তে আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওটাতে দেখেন। কত নম্বর এখন? এই ভিডিওটাতে দেখলেন এখানে হচ্ছে কি যে জামাত যেসব ভোট সারা পৃথিবীব্যাপী বাঙালিদেরকে যেই ব্যালট ভোটের কথা বলা হচ্ছে, পোস্টাল ভোটের কথা, ওগুলো কোনোটাই আপনার 100% বিলি হয়নি। ওগুলো ম্যাক্সিমামই জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন দেশে ওরাই ক্যাপচার করেছে, ওরাই এখান থেকে সব দিয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তার মানে হচ্ছে প্রতি আসনের জন্য যদি 300 করে 3000 করেও ভোট হয়, এটা কিন্তু বিশাল ভোট। আবার জামাত কি করেছে, ঢাকার 20টা আসন, সবাই বলতে 20টা আসন, 20টা আসন না, সারা বাংলাদেশে 190টা আসনে ওরা যেই ভোটের ব্যবধান মানে 5 থেকে 7,000 যে ভোটের ব্যবধান আছে, এই ভোটের ব্যবধানটাকে কমিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় যেখানে ওদের ভোটের ব্যবধান বেশি সেখান থেকে লোক এনে তারা এইসব আসনে আপনার ভোটার চেঞ্জ করছে, মানে যাতে একদম কম্পিটিশন থাকে। এরপর আছে এই 3000 করে ভোট, পোস্টাল ভোটগুলো, এগুলো যে জামাতের ফেভারে যাবে, এনসিপির ফেভারে যাবে, এবং তারাই আসলে সরকার গঠন করবে। এবং এই সরকার গঠন করেই তারা সেফ এক্সিটে ওনারা চলে যাবে। আবার এদিকে সেনাবাহিনী কি বলছে, যে তারা বলছে যে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে প্রিসাইডিং অফিসারের নির্দেশ ছাড়াই ভোট কেন্দ্রে ঢুকতে পারবে। তার মানে বুঝেন, ভোট কেন্দ্রে ঢুকা কিন্তু সাইজ করে দিব, সেনাবাহিনী দাঁড়ায় থাকবো, ব্যালট মারবো, 30%, 35%, 40% ভোট কাস্টিং হয়েছে, সব জামাতে পাইছে। এটা হচ্ছে তাদের মূল প্ল্যান। এখন জামাতরা আনার কারণ হচ্ছে যে যাতে বাংলাদেশে জামাত যদি আসে একটা অস্থির পরিস্থিতি থাকবে, বিএনপি আন্দোলনে যাবে, বিএনপি তখন আওয়ামী লীগের সহযোগিতা চাবে, জামাতরে নামাইতে হবে। এই অস্থিতিশীল পরিস্থিতি যত দিন, যত মাস, যত বছর চলবে, সেনাবাহিনীর জন্য ততদিন সুবিধা, কারণ তারা তখন বাজেটের সিংহভাগই তাদের কাছে। আর ভারত যুদ্ধ তো আছেই, এই ভারত আক্রমণ করছে, এই ভারতের লাগাও, এই ভারতকে মারো, যার কারণে সেনাবাহিনী কিন্তু হাতিকে মারাইছে। জামাত তো আছেই, জামাতের শুটার সেনাবাহিনীর প্রোটেকশনে হাদিকে মারানো হয়েছে। আরো 2-4-10টা মরবে, আরো অনেক মরবে, দেখবেন এগুলো সব কিছু সেনাবাহিনী জানে। এত কিছু হওয়ার পরেও সারা বাংলাদেশে এত আপনার হত্যা, খুন, গুণ হওয়ার পরে সেনাবাহিনীর আওয়াজ নেই। তার কারণ হচ্ছে সেনাবাহিনী চায় অবস্থা এরকম থাকুক, জামাত সরকার আসুক তখনও অবস্থা এরকম থাকুক, এতেই সেনাবাহিনীর সুবিধা। এবং এটাই হচ্ছে যে মূল প্ল্যান, সেনাবাহিনীর মূল প্ল্যান হচ্ছে দেশ অস্থিতিশীল থাকবে, ওদের লাভ।
জামাতের দরকার হচ্ছে ক্ষমতায় আসা, ডাক্তার ইউনূসের হচ্ছে কোনো মতে দিয়ে ইলেকশনটা করে সেফ এক্সিট নিয়ে ওনার 30 জন নিয়ে উনি চলে যাওয়া, যেটা চুক্তি অলরেডি তাদের মধ্যে হয়ে গেছে। যদি দৈবিক কোনো কিছু না হয়ে যায়, যদি আওয়ামী লীগ কোনো আন্দোলন গড়ে তুলতে না পারে, অথবা ইন্টারন্যাশনালি যদি কোনো হার্ড কোর প্রেশার না পড়ে, তাহলে এই নির্বাচন 12 তারিখে হয়ে যাবে। এবং লিখে রাখেন, জামাতি ক্ষমতায় আসছে। দুটা হলেও একটু চাঞ্চল্যকর খবর। সেটি হলো, সবাই তো এখন নির্বাচন করে আমরা মুখে ফেনা তুলে ফেলছি। অনেকে নির্বাচনের মধ্য দিয়ে 12ই ফেব্রুয়ারির পরেই প্রধানমন্ত্রী হয়ে যাবেন, কেউ ক্ষমতায় বসে যাবেন, কে কোন মন্ত্রণালয় পাবেন, জাতীয় সরকার হবে না কি হবে, এগুলো নিয়ে হিসাব নিকাশ করে ফেলছেন সবাই। কিন্তু এটি ঠিক যে নির্বাচনের বাকি আর মাত্র অল্প কয়েকদিন, অর্থাৎ 12ই ফেব্রুয়ারিকে সামনে রেখে অনেকে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। নির্বাচন কমিশন তারা কাজ করছে, সরকার তারা হা ভোটের জন্য মরিয়া হয়ে ছুটছে দেশের এদিক থেকে অন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কিন্তু এর মধ্যেই দেশে যে পরিস্থিতি আপনারা শুনতে পেয়েছেন, দেশের ভেতরকার এই সরকারের আশীর্বাদ পুষ্ট যে দলগুলো আছে, অর্থাৎ এনসিপি, জামাত সহ, তারা কয়েকদিন পর্যন্তই বলে আসছিল ইসলামিক দলগুলো নির্বাচন নিয়ে সংশয় শঙ্কা প্রকাশ করে আসছিলেন। সর্বশেষ গতকালকে বদিউল আলম মজুমদার, আপনারা জানেন তিনি হচ্ছেন এই সরকারের একটি কমিশনের চেয়ারম্যান বা সভাপতি, যাই বলি। অন্যদিকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কয়জন ডান হাত বাম হাত যত হাত আছেন, তাদের অন্যতম শক্তিশালী একজন মানুষ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে ঘনিষ্ঠ কিংবা নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় বা দায়িত্বশীল যে ব্যক্তিটি, তিনি হলেন বদিউল আলম মজুমদার। তিনি গতকালকে বরিশালে একটি মতবিনিময় সভায় প্রার্থীদের নিয়ে সেখানে তিনি প্রকাশ্যেই বলেছেন, এই নির্বাচনের ট্রেন ট্রাকে উঠে গেলেও শঙ্কা সংশয় আছে। তিনি দাবি করেছেন কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তার মানে আপনারা বুঝে গেছেন যে ডক্টর ইউনূসের যেই ব্যক্তিটি নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় দায়িত্বে আছেন নেপথ্যে, সেই ব্যক্তিটি যখন এই কথা বলেন, বুঝবার কিছু বাকি থাকে না। এর আগে থেকেই আমি সহ আমরা অনেকে বারবার বলে আসছিলাম এই নির্বাচন নিয়ে সংশয় আছে, 12ই ফেব্রুয়ারির নির্বাচন আদৌ হবে কিনা এটি নিয়ে বড় ধরনের শঙ্কা সংশয় আছে। এখন আমার কাছে যেই জিনিসটি তথ্য যতটুকু পেয়েছি সেই অনুযায়ী এক ধরনের চাঞ্চল্যকরই বলতে হবে। আসলে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি তো দুটি ভোট, আপনারা বুঝতেই পারছেন। একটি হলো গণভোট, আরেকটি হচ্ছে সংসদ নির্বাচন, যেটি জাতীয় নির্বাচন, অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত হবেন যাদের মধ্যে দিয়ে সরকার গঠন করা হবে। আর এই পরিস্থিতিতে এসে বাস্তবিক অর্থে সংসদ নির্বাচনটি 12 তারিখে হচ্ছে না, এটি এখন শুধুমাত্র ঘোষণার বাকি আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্তে নির্বাচন কমিশন যে কোনো অজুহাত দেখিয়ে শুধুমাত্র এই ঘোষণাটি দিবে। কিন্তু এর পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকে কিংবা আওয়ামী লীগের কথা বলেন কিংবা অন্যান্য যারাই আছেন, তারাও এই নির্বাচনকে রীতিমতো বয়কটের ডাক দিয়েছেন। আন্তর্জাতিক মহলও বারবার বলে আসছে ইনক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন বা আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হলে সেটি গ্রহণযোগ্য হবে না।
সব মিলিয়ে যে চাপের মুখে এই সরকার পড়েছে, এই চাপের ভেতর থেকেই সরকারের এখন নতুন ফন্দি বেরিয়ে আসছে। সেটি হচ্ছে শুধু যে সরকার মানি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তাই নয়, সেনাবাহিনীও এর সঙ্গে যুক্ত হয়েছে। গতকালকে রাতে সেনাবাহিনীর ভেতরে এবং নির্বাচন কমিশনের ভেতর থেকেই দুটি খুবই দায়িত্বশীল সূত্র আমাকে নিশ্চিত করেছে যে সরকারের পক্ষ থেকে তাদেরকে এক ধরনের প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যদি কোনো পরিস্থিতির মুখে জাতীয় সংসদ নির্বাচনটি বাতিল বা তফসিল বাতিল করতেই হয়, তবুও 12 ফেব্রুয়ারি গণভোটটি সরকার করে ফেলতে চায়। গণভোট সরকার করে এর মধ্য দিয়েই তারা নতুন করে সরকারে বা ক্ষমতায় টিকে থাকতে চায়। ডক্টর ইউনূস রাষ্ট্রপতি পদে বসে অন্য দলগুলোকে নিয়ে একটি নাম কাওয়াস্তে জাতীয় সরকার গঠন করে তারা অনিশ্চিত বা একটি অনির্দিষ্ট কালের জন্য একটি সরকার কাঠামোর দিকে এগিয়ে যেতে চায়, এবং ইতিমধ্যে নির্বাচন কমিশনকে সেইভাবে প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যাতে করে কোনোভাবেই কোনো সমস্যা না হয় গণভোট করে ফেলতে। পাশাপাশি সেনাবাহিনীর ভিতর থেকে বলা হয়েছে তারাও এই সরকারকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য, অন্তত পক্ষে গণভোট করে ফেলার জন্য যত রকম প্রস্তুতি, যত রকম সহায়তা দরকার সেটি সেনাবাহিনীও করবে নির্বাচন কমিশনকে। সব মিলিয়ে বলাই যায় এখন আসলে একেবারেই এই যে সংসদ নির্বাচনটি অনিশ্চিত হয়ে পড়েছে, শুধুমাত্র ঘোষণার বাকি আছে। যে কোনো সময়, অর্থাৎ বড়জোর এই সপ্তাহখানেকের মধ্যে, আপনারা জানেন যে 22 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের যে শেষ দিন, এর আগেই এই সংক্রান্ত ঘোষণাটি যে কোনো মুহূর্তে আসতে পারে। যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থার লোকজন, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের, ইউরোপিয়ান কমিশনের বা কমিশনভুক্ত যে সংস্থাগুলোর পর্যবেক্ষক যারা আসছেন, তারা অন্তত পক্ষে যাতে ভোটটি দেখতে পারেন, গণভোটটি যাতে তারা দেখতে পারেন, সেরকম প্রস্তুতিও নির্বাচন কমিশনকে রাখার জন্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। এমনকি গতকালকেও নির্বাচন কমিশনকে, নির্বাচন সচিবালয়কে এই মর্মে বিশেষভাবে নির্দেশনা দিয়ে রাখা হয়েছে। এখন দেখার অপেক্ষা, জাতীয় সংসদ নির্বাচনটির যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটি কখন বাতিল ঘোষণা করা হবে এবং পরবর্তীতে কি হবে, সেই জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন আদৌ কবে নাগাদ হবে সেটি দেখার জন্য আমাদেরকে আরো অনেকটা সময় অপেক্ষা করতেই হবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি যদি কোনোভাবে সেনাবাহিনী এবং ডক্টর ইউনূস মিলে গণভোটটি করে ফেলে, সেটিও কিন্তু বাংলাদেশের জন্য চরম আর এক বিপর্যয় বয়ে আনবে, এবং ডক্টর ইউনূস এই গণভোটের মধ্য দিয়ে তার যে আসল উদ্দেশ্য, সরকারে গদিতে থেকে যাওয়া এবং তিনি এককভাবে তার নেতৃত্বে একটি সরকারকে টেনে নেওয়ার জন্য তিনি যত রকম কলা কৌশল আছে সবকিছু তিনি শুরু করে দিয়েছিলেন অবশ্য আরো আগেই, কিন্তু এখন সেটি বাস্তবায়নের একেবারেই চূড়ান্ত পর্যায়ে আছে। বাকিটা আপনারা একটু অপেক্ষা করুন, দেখতে থাকুন। আগামী কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ 22 তারিখের আগে এ সংক্রান্ত ঘোষণা যে কোনো সময় চলে আসতে পারে। ধন্যবাদ সবাইকে।